গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা সানাউল্লাহর মহাবিপদ, আজ দ্বিতীয় পর্ব। জাবিনের টেলিফোন এসেছে। জাবিন আদুরে গলায় ডাকল, বাবা। সানাউল্লাহ বিস্মিত গলায় বললেন, তোর বাবা ডাক আর ডমরুর বাবা ডাক একই রকম, তোদের দুজনের গলায় অদ্ভুত মিল। জাবিন বলল, ডমরু কে? সানাউল্লাহ আমতা আমতা করতে লাগলেন। জাবিন তীক্ষ্ণ গলায় বলল, তোমার ওই ভূতের বাচ্চাটা নাকি? সানাউল্লাহ বললেন, ঠাট্টা করছি রে মা, ঠাট্টা। মনটা ভালো তো, এই জন্যই ঠাট্টা তামাশা। মন ভালো কেন? রফিক চলে এসেছে, কাজকর্ম শুরু করেছে। আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ সে নিজেই কিনে এনেছে, মিডিয়াম সাইজ। জাবিন কড়া গলায় বলল, চোরটা ফিরে এসেছে আর তুমি তাকে বহাল করেছ? আবার তো চুরি করবে। এক্ষুনি বিদায় করো, এই মুহূর্তে। সানাউল্লাহ বললেন, অবশ্যই বিদায় করব। আমি চোর পুষব নাকি? আমি কি চোর পোষার লোক? জাবিন বলল, আমি টেলিফোন ধরে আছি, তুমি ওকে ডাকো, তারপর বিদায় করো, যেন আমি শুনতে পাই। এখন তোমার ডাকা যাবে না, তাকে একটা বিশেষ কাজে পাঠিয়েছি, ব্যাটারি কিনতে। সানাউল্লাহ মিথ্যা কথা বলতে পারেন না, তবে মেয়ের সঙ্গে হড়বড় করে মিথ্যা বলছেন। তার নিজেরই অবাক লাগছে। ব্যাটারি কিনতে পাঠিয়েছ? হ্যাঁ, 2টা ব্যাটারি ছিল, ওরা খেয়ে ফেলেছে। কারা খেয়ে ফেলেছে ঠিক করে বলো তো বাবা? ব্যাটারি কে খেয়েছে? তোমার ওই ডমরু? আরে না, ডমরুর কোনো অস্তিত্ব আছে নাকি যে ব্যাটারি খাবে? তাহলে কে খেয়েছে? আমি খেয়েছি, টেস্ট করে দেখলাম। তুমি ব্যাটারি খেয়েছো মানে? তুমি কেন ব্যাটারি খাবে? সানাউল্লাহ হতাশ গলায় বললেন, ঠাট্টা করছি রে মা, ঠাট্টা, প্লেন অ্যান্ড সিম্পল ঠাট্টা। বিদেশে দীর্ঘদিন থেকে তুই ঠাট্টা তামাশা ভুলে গেছিস, সেটা দুঃখজনক। জাবিন বলল, তুমি ঠাট্টা করছো বলে মনে হচ্ছে না। ব্যাটারি নিয়ে কিছু একটা অবশ্যই ঘটেছে, সেটা কি আমি জানতে চাই। সানাউল্লাহ আয়োজন করে মিথ্যা বলা শুরু করলেন। হয়েছে কি মা, একটা মাছের খেলনা কিনেছি। বোতাম টিপলে মাছটা লেজ নাড়তে নাড়তে আগায়, কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলে আবার ফিরে আসে, পোঁ পোঁ শব্দ করে। ওই খেলনার জন্য ব্যাটারি কিনতে পাঠিয়েছি। খেলনা কার জন্য কিনেছ? আমার জন্যে। তুমি মাছের খেলনা দিয়ে খেলবে? হ্যাঁ। মানে তুমি মাছের খেলনা দিয়ে খেলো? সানাউল্লাহ বললেন, সবসময় তো খেলি না, ঘুমোতে যাবার আগে কিছুক্ষণ খেলি। জামিন বলল, ঠিক আছে বাবা, পরে আমি তোমার সঙ্গে এই বিষয়ে ডিটেল কথা বলবো। ঘুমের ওষুধ খেয়ে তুমি ঘুমাও, কাল সকালে হামিদ আঙ্কেল যেন তোমার সঙ্গে দেখা করে সেই ব্যবস্থা করছি। সানাউল্লাহ বললেন, খামোখা ওনাকে যন্ত্রণা দেবার তো আমি কোনো প্রয়োজন দেখি না। তুমি দেখো না, আমি দেখি। সামথিং ইজ ভেরি রং উইথ ইউ। অনেকদিন পর রাতে তিনি আরাম করে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমোতে গেলেন। রফিক পায়ে লোশন ঘষে দিচ্ছে, আরামে তার শরীর ঝিমঝিম করছে। ঘুমিয়ে পড়লে আরামটা পাওয়া যাবে না বলে তিনি কষ্ট করে জেগে আছেন। তার হাতে মধ্যরাতের হাসি নামের বই। কাহিনী অত্যন্ত জমাট। শহরতলির এক হোটেলে কুদ্দুস নামের একজন ক্যানভাসার রাত কাটাতে গেছে। সে যতবার বাতি নিভিয়ে ঘুমোতে যায় ততবার আপনা আপনি বাতি জ্বলে ওঠে। বাথরুমের সিঙ্কেও সমস্যা, আপনা আপনি পানি পড়ে। সে কল বন্ধ করে বিছানায় শোয়া মাত্র কল দিয়ে পানি পড়তে থাকে। কুদ্দুস গেল হোটেলের রিসেপশনে বসা ম্যানেজারের কাছে কমপ্লেন করতে। সেখানে আরেক কাণ্ড। ম্যানেজারের জায়গায় অতি রূপবতী এক তরুণী বসে আছে। তরুণীর বয়স 16-17, পরনের শাড়ির রং লাল, গা ভর্তি গহনা, তার গাত্রবর্ণ দুধে আলতায়। তরুণী কুদ্দুসকে দেখে জিজ্ঞেস করল, কটা বাজে স্যার? কুদ্দুস বলল, 12টা বাজতে 1 মিনিট বাকি। তরুণী বলল, স্যার তাড়াতাড়ি ঘরে চলে যান, 12টা বাজলে একটা ঘটনা ঘটবে, আপনি ভয় পেতে পারেন। কুদ্দুস বলল, কি ঘটবে? সানাউল্লাহ পড়া বন্ধ করলেন। তার ভয় ভয় লাগছে। 12টা বাজলে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে এটা বোঝা যাচ্ছে। অতিরিক্ত ভয় পেলে ঘুম চটে যেতে পারে। তার চেয়ে রফিকের সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করা যেতে পারে। সে এখনও ক্ষমা চায়নি, এটাও একটা সমস্যা।
তাকে দিয়ে ভুলিয়ে ভালিয়ে ক্ষমা চাওয়ানো দরকার। রফিক: জি স্যার। মানুষ ভুল করে, করে না? অবশ্যই করে, তাই নিজের ইচ্ছায় করে না। কার ইচ্ছায় করে? শয়তানের ইচ্ছায় করে। মানুষের কোনো দোষ নাই, সব দোষ শয়তানের। শয়তানের ঘাড়ে সব চাপিয়ে দিলে তো চলবে না রফিক। শয়তানের ঘাড়ে চাপাবো না কার ঘাড়ে চাপাবো? সানাউল্লাহ হতাশ গলায় বললেন, আচ্ছা ঠিক আছে, এই নিয়ে পরে আলাপ হবে। আর একটা কথা বলে রাখি, যদি কখনো দেখিস এই বাড়িতে দুটো ভূতের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, ভয় পাবি না। রফিক বলল, ভয় পাবো কি জন্যে? আমার দেশের বাড়ির যাইতে হয় গোরস্থানের কিনার দিয়া। গভীর রাত্রে বাড়ি যাইতেছি, হঠাৎ তাকায় দেখি গোরস্থানের তাল গাছ সমান উঁচা এক লোক। বুঝলাম জিন। জিনটা কি করল? কিছুই করল না, সে তার মতো গোরস্থানে হাঁটাহাঁটি করতে লাগলো। আমি আস্তে বাড়ি চলে আসলাম। একটু ভয় পাসনি? না, ডরাইলেই ডর, না ডরাইলে কিসের ডর? সকাল 8টা বাজার আগেই হামিদুর রহমান উপস্থিত। সানাউল্লাহ তখন নাশতা শেষ করে চায়ের কাপে চুমুক দিয়েছেন, আরাম করে একটা সিগারেট ধরিয়েছেন। সিগারেট তিনি খান না। রফিক এক প্যাকেট কিনে এনেছে, প্যাকেটটা রেখেছে রান্নাঘরের ফ্রিজের ওপর। তিনি বিস্মিত হয়ে বললেন, সিগারেট তো খাই না, তুই সিগারেট আনলি কেন? রফিক বলল, ট্যাকার ভাঙতি পায় না, এই জন্যে কিনলাম। কোনোদিন যদি মন মেজাজ খুব খারাপ থাকে একটা টান দিবেন, আর মন মেজাজ যদি খুব ভালো থাকে আরেকটা টান দিবেন, গেল ফুরাইয়া। সানাউল্লাহর মন মেজাজ আজ অতিরিক্ত ভালো, সেই হিসেবে সিগারেট ধরিয়েছেন। হামিদকে দেখে তার কলিজা অনেকখানি শুকিয়ে গেল। হামিদ অতি প্যাঁচ খেলার লোক। হামিদের কথাই তিনি তার বন্ধু আবু করিমকে বলেছিলেন। স্বভাব গিরগিটির মতো, সরকার বদলের সঙ্গে সঙ্গে দলবদল, নিজের ক্যাডার বাহিনী আছে, এদের দিয়ে তিনি যাবতীয় কুকর্ম করান। হামিদ সানাউল্লাহর খালাতো ভাই। যখন সানাউল্লাহর স্ত্রী জীবিত ছিলেন তখন বিপদে আপদে হামিদকে ডাকতেন, এখন যোগাযোগ নেই। হামিদ সানাউল্লাহর সামনে চেয়ারে বসতে বসতে কড়া গলায় বললেন, সিগারেট ফেলো, সকালবেলা বিষ হাতে নিয়ে বসে আছো। সিগারেটের আরেক নাম যে ডেথ স্টিক, তা জানো? না। এখন জানলে, ফেলো সিগারেট। সানাউল্লাহ আধ খাওয়া সিগারেট ফেলে দিলেন। হামিদ বুক পকেট থেকে একটা কাগজ বের করলেন। গত রাতে জাবিনের সঙ্গে টেলিফোনে তার কথা হয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তিনি কাগজে লিখে রেখেছেন। তার আলজেমার্সের মতো হয়েছে, অনেক কথাই মনে থাকে না। কিছুদিন আগে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। ওয়ার্ড কমিশনারদের এক মিটিং, মেয়র সাহেবের খাস কামরায় মিটিং শুরু হয়েছে। তিনি হঠাৎ ভুলে গেলেন তার দল কি। তিনি কি বিএনপির না আওয়ামী লীগের? বক্তব্য দিতে হলে দল বিবেচনা করে দিতে হবে। আওয়ামী লীগ হলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন দিয়ে শুরু করতে হবে, আর বিএনপির কেউ হলে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শ দিয়ে শুরু করতে হবে। এত বড় মিটিং হলো, অথচ তিনি কোনো কথাই বলতে পারলেন না। মেয়র সাহেব এক পর্যায়ে বললেন, কি হামিদ সাহেব, আপনি দেখি চুপচাপ, কিছু বলবেন না? হামিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, না। হামিদ হাতের কাগজের দিকে তাকালেন। প্রথমেই লেখা ব্যাটারি খাওয়া। এই থেকে কিছুই বোঝা যাচ্ছে না, আরও বিস্তারিতভাবে লেখা উচিত ছিল। জামিনের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন সবই পানির মতো পরিষ্কার ছিল, এখন সব ঘোলাটে লাগছে। হামিদ গলা খাকারি দিয়ে বললেন, গত রাতে জাবিন মার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। সে কিছু বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত, আমাকে বলেছে তোমার সঙ্গে যোগাযোগ করতে। এখন বলো তো, ব্যাটারি খাওয়া বিষয়টা কি? কোনো কিছু গোপন করবার চেষ্টা করবে না। আজ পর্যন্ত কেউ তথ্য গোপন করে আমার কাছ থেকে পার পায় নাই। বলো, ব্যাটারি খাওয়াটা কি? সানাউল্লাহ বললেন, ব্যাটারি খাওয়া মানে ব্যাটারির খোসা ছাড়িয়ে পেস্টের মতো যে কেমিক্যালগুলো আছে সেগুলো খেয়ে ফেলা। শুধু কঠিন দণ্ডটা খাওয়া যাবে না। কে খাচ্ছে ব্যাটারি? আমি খাচ্ছি। কেন, এটা কি কোনো মেডিসিন? সানাউল্লাহ বললেন, অবশ্যই মেডিসিন। নানান ধরনের ইলেকট্রোলাইট থাকে সেখানে, শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য কার্যকর। হামিদ বললেন, কি কি অসুখে কাজ করে? বার্ধক্যজনিত অসুখে। ভুলে যাওয়া রোগ কাজে আসবে? মানে ইদানিং সবকিছু ভুলে যাচ্ছি। সানাউল্লাহ বললেন, খেয়ে দেখতে পারেন,
হামিদ বললেন, ডোজ কি? মানে দিনে কয়টা ব্যাটারি খাবো? সানাউল্লাহ বললেন, 7 দিনে একটা করে শুরুতে খেয়ে দেখতে পারেন, এ সাইজ ব্যাটারি। যা বলার পরিষ্কার করে বলো, অর্ধেক কটা পেটে রেখে দিল তো বুঝবো না। নতুন ব্যাটারি খাবো নাকি চার্জ শেষ হয়ে গেছে এমন ব্যাটারি? নতুন ব্যাটারি। ঠিক আছে, তোমার কাজের ছেলেকে পাঠাও, কিছু ব্যাটারি নিয়ে আসুক। প্রথম ডোজ আমি তোমার সামনেই খাই। সানাউল্লাহ বললেন, রফিক ব্যাটারি কিনতেই গেছে, 1 পাতা ব্যাটারি কিনবে, আর সেখান থেকে আপনি 4টা নিয়ে নেবেন, 1 মাসের ওষুধ। খালি পেটে খেতে হবে? এরকম কোনো নিয়ম নেই, আপনি ভাতের সঙ্গে আচারের মতো খেতে পারেন। হামিদ আবার কাগজের দিকে তাকালেন, সেখানে লেখা ডমরু। ডমরু মানে কি? তিনি নিজে কি লিখতে গিয়ে ভুল করেছেন? ডুমুর লিখতে গিয়ে ডমরু লিখেছেন? তারপরেও নিশ্চিত হবার জন্য বললেন, ডুমুর ব্যাপারটা কি? সানাউল্লাহ বললেন, ডুমুর একটা ফল। হ্যাঁ, তা জানি, ডুমুরের ইংরেজিও জানি, ফিগ। জাবিন ডুমুরের ব্যাপারে কি জানতে চাচ্ছে সেটা তো বুঝতে পারলাম না। ব্যাটারি খাবার পর ডুমুর খেতে হয় এমন কিছু? খেলে ভালো, না পাওয়া গেলে অন্য ফলও খাওয়া যায়। ভূতের বাচ্চা বিষয়ে জানতে চেয়েছে। ভূতের বাচ্চার ব্যাপারটা কি? ভূতের বাচ্চা হচ্ছে অল্পবয়স্ক ভূত, ইংরেজিতে বেবি ঘোস্ট বলা যেতে পারে। ভূতেদের মধ্যে যেমন বুড়ো হাবড়া আছে, আবার অল্পবয়স্ক ভূতও আছে। হামিদ বললেন, সেটাই তো স্বাভাবিক। সানাউল্লাহ বললেন, আপনি ভূত বিশ্বাস করেন? অবশ্যই করি। ছোটবেলায় তেঁতুল গাছে একটা শাকচুন্নি বসে থাকতে দেখেছি, সে এক ইতিহাস। এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। এই দেখো, গায়ে কাঁটা দিয়েছে। সানাউল্লাহ বললেন, ঘটনাটা বলুন তো শুনি। দাঁড়াও বলি, ভয়ঙ্কর ব্যাপার। শ্রাবণ মাস, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই বলেই হামিদ থেমে গেলেন। আর কিছুই তার মনে পড়ছে না। তিনি হতাশ চোখে সানাউল্লাহর দিকে তাকিয়ে বললেন, আর কিছু মনে পড়ছে না। তোমাকে বললাম না আমার বিস্মরণ রোগ হয়েছে। ব্যাটারি আসুক, খেয়ে দেখি কোনো উপকার হয় কিনা। যে যা খেতে বলছে তাই খাচ্ছি, কোনো উপকার পাচ্ছি না। একজন বলল, ছাগলের লেদা মধু মাখিয়ে চুষে চুষে খেতে, স্মৃতি নষ্টের এটা নাকি ধন্বন্তরী ওষুধ। তাও একবার খেলাম, কাজ হয়েছিল? কি কাজ হবে, বমি টমি করে সর্বনাশ। জীবনের উপর বিতৃষ্ণা ধরে গেছে। ভোটার আইডি করতে গিয়েছি, জিজ্ঞেস করল, স্যার আপনার বাবার নাম? কিছুতেই বাবার নাম মনে করতে পারলাম না। চিন্তা কর অবস্থা। বাবার নাম ভুলে গেছে, স্বীকারও করতে পারছি না। কি করলেন তখন? চট করে মাথা একটা বুদ্ধি এসে গেল, বললাম বাবার নাম আদম। বাবা আদম আমাদের সবারই বাবা, সেই হিসেবে বললাম আদম। বুদ্ধি ভালো বের করেছি না? অবশ্যই। রফিক 1 পাতা ব্যাটারি নিয়ে এসেছে, সেখান থেকে একটা ব্যাটারির অর্ধেকের বেশি হামিদ খেয়ে ফেললেন। মুখ বিকৃত করে বললেন, অতি অখাদ্য। সানাউল্লাহ বললেন, অখাদ্য তো হবেই, ওষুধ তো খাদ্য না। তাও ঠিক, মেড ইন চায়না ব্যাটারি, এই নিয়ে একটু চিন্তা লাগছে। চাইনিজরা দুধের মতো শিশু খাদ্য বিষাক্ত মেলামিন দিয়েছে, ব্যাটারিতে এরকম কিছু দিয়েছে কিনা কে জানে। হামিদ 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে ক্রমাগত ঢেঁকুর তুলতে লাগলেন। বিড়বিড় করে বললেন, ঢেঁকুরের সঙ্গে পেশাবের মতো গন্ধ আসছে। সানাউল্লাহ বললেন, আপনি অ্যামোনিয়ার গন্ধ পাচ্ছেন, ব্যাটারি থেকে অ্যামোনিয়ার গন্ধ আসে। বুক ধড়ফড় করছে। সানাউল্লাহ বললেন, কিছুক্ষণ শুয়ে থাকবেন? বুঝতে পারছি না, চাইনিজ ব্যাটারিটা খাওয়া ভুল হয়েছে। আমেরিকা বা ইউরোপের ব্যাটারি খাওয়া উচিত ছিল। হামিদের চোখ মুখ কিছুক্ষণের মধ্যেই উজ্জ্বল হয়ে উঠল, কারণ ছেলেবেলায় শাকচুনি দেখার গল্পটা তার পুরোপুরি মনে পড়েছে। ব্যাটারি ওষুধের ক্ষমতায় তিনি মুগ্ধ। তিনি বললেন, চাইনিজ ব্যাটারি হলেও পাওয়ার খারাপ না। শাকচুনির ঘটনাটা মনে পড়েছে, বলবো? বলুন শুনি। শ্রাবণ মাস, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। মাগরিবের নামাজ শেষ হয়েছে, আমি মূল বাড়ি থেকে বাংলা ঘরে যাচ্ছি। বাংলা ঘরের দক্ষিণে একটা তেঁতুল গাছ। হঠাৎ তাকিয়ে দেখি তেঁতুল গাছের ডালে পা ছড়িয়ে এক শাকচুন্নি বসে আছে। আমি বললাম, এটা কে? শাকচুন্নিটা বলল,
তুই হামিদ না? তুই আমারই চিনস না? তরে ধৈরা যদি একটা আসার না দিছি। বলেই সে দুটো লম্বা হাত আমার দিকে বের করল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। একবারই দেখেছেন না আরও কয়েকবার দেখেছেন? আমি একবারই দেখেছি, তবে আমাদের বাড়ির অনেকেই কয়েকবার করে দেখেছে। তেঁতুল গাছ কাটাবার কথা উঠল, তখন মা বললেন, ভিটেতে যেমন বাস্তু সাপ থাকে সেরকম বাস্তু ভূতও থাকে, এদের তাড়ানো ঠিক না। সে থাকুক তার মতো, ক্ষতি তো তেমন করছে না। ছোট পোলাপানকে ভয় দেখায় আর টিনের চালে ঢিল মারে, এর বেশি তো কিছু করে না। মার কথায় তেঁতুল গাছটার কাটা হয়নি। শাকচুনিটা এখনো আছে? থাকতে পারে। রাজনীতিতে ঢোকার পরে দেশের বাড়ি আর যাওয়া হয় নাই। জনগণের সেবা করতে গিয়ে নিজের বাড়িঘর ভুলে গেছি, তার মূল্যায়ন কই? খামোখা 3 মাস জেল খাটলাম, পত্রিকায় ছবি দিয়ে নিউজ করল সন্ত্রাসী গ্রেপ্তার। দেশের জন্য কিছু করাই হয়েছে সমস্যা। আচ্ছা, আজকে যাই। হামিদ চলে যাওয়ার 2 ঘন্টার মধ্যে জাবিন টেলিফোন করল। তিনি তখন নিউ মার্কেটের বইয়ের দোকানে। লাইব্রেরির মালিক কাদের খান সানাউল্লার জন্য সিঙ্গাড়া নিয়েছেন, মিনি সিঙ্গাড়া। একসঙ্গে 2-3টা মুখে দেয়া যায়। এমন সময় জাবিনের টেলিফোন। জাবিন মহা উত্তেজিত। বাবা, তুমি হামিদ আঙ্কেলকে ব্যাটারি খাইয়ে দিয়েছ? সানাউল্লাহ বললেন, আমি কেন ব্যাটারি খাওয়াবো? উনি নিজের আগ্রহে খেয়েছেন, তাও পুরোটা খান নাই, অর্ধেকের মতো খেয়েছেন, আর 3টা সঙ্গে করে নিয়ে গেছেন, পরে খাবেন। বাবা, কি হচ্ছে আমি জানতে পারি? তেমন কিছু হচ্ছে না রে মা, ব্যাটারি খাওয়া হচ্ছে। কেউ যদি আগ্রহ করে ব্যাটারি খেতে চায় সেখানে আমাদের কি বলার আছে? কথায় আছে আপকা রুচি খানা। বাবা, তুমি কি খবর পেয়েছো ব্যাটারি খেয়ে তার এখন কি অবস্থা? প্রচণ্ড পেটে ব্যথা, তাকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কথাবার্তা বলছে পাগলের মতো। ডাক্তার সাহেব হামিদ আঙ্কেলকে জিজ্ঞেস করছেন, আপনার নামটা বলুন। হামিদ আঙ্কেল বললেন, নিজের নাম মনে পড়ছে না, তবে বাবার নাম আদম আর মার নাম হাওয়া, এই দুজনের নাম মনে আছে। সানাউল্লাহ বললেন, মা, এই বিষয়ে পরে কথা হবে। আমি সিঙ্গাড়া খাচ্ছি, সিঙ্গাড়া মুখে নিয়ে কথা বলতে অসুবিধে হচ্ছে। খাদ্য মুখে নিয়ে কথা বলা অত্যন্ত রিস্ক, শ্বাসনালীতে খাদ্য ঢুকে যেতে পারে। সানাউল্লাহ মোবাইল ফোন পুরোপুরি বন্ধ করে দিলেন। কাদের খান কান খাড়া করে সানাউল্লাহর কথাবার্তা শুনছিলেন। তিনি বললেন, স্যার যদি কিছু মনে না করেন, ব্যাটারি খাওয়ার একটা প্রসঙ্গে আলাপ হচ্ছিল। কে ব্যাটারি খেয়েছে? আমার খালাতো ভাই। ব্যাটারি তার স্টোমাক নিতে পারেনি, কারণ ব্যাটারি মূলত ভূতেদের খাদ্য, হোমরু ডমরু আগ্রহ করে খায়। আপনার বাড়িতে যে 2টো ভূতের বাচ্চা থাকে তাদের কথা বলছেন? ওরা এখনো আছে? যাবে কোথায়, বাবা মা ফেরার। স্যার, আপনাকে একটা ছোট্ট অনুরোধ করব, ভূতের বাচ্চা 2টাকে নিয়ে একটা বই লিখে ফেলেন। শিশুতোষ রচনা, আমরা ছাপব। ধ্রুব এসকে দিয়ে কভার করাবো, ভেতরে 4 কালারের ইলাস্ট্রেশন থাকবে। এই বাচ্চারা ভূত প্রেতের গল্প খুব পছন্দ করে। সানাউল্লাহ বললেন, ভূত নিয়ে একটা বই লেখার পরিকল্পনা আমার আছে, তবে গল্প উপন্যাস না, গবেষণামূলক। যেমন ভূতেদের সমাজ ব্যবস্থা, তাদের রাজনীতি, খাদ্যাভ্যাস, শ্রেণীভেদ। কাজ কি শুরু করেছেন? চিন্তাভাবনা শুরু করেছি, শিগগিরই লেখা ধরব। ভূত সম্পর্কে আমাদের অনেক অজ্ঞতা আছে, সেসব দূর করতে হবে। যেমন ধরুন, আপনাকে যদি বলি পেতনি এবং শাকচুন্নি এই 2-এর মধ্যে তফাৎ কি, আপনি বলতে পারবেন? জি না। একজনের খোঁজ পেয়েছি, থিওসফিস্ট, প্রেত চর্চা করেন, ভালো মিডিয়াম। চক্রে বসে ভূতেদের ডাকলেই তারা চলে আসে। তার সঙ্গে অনেক ঝামেলা করে অ্যাপয়েন্টমেন্ট করেছি, পরশু সন্ধ্যায় যাব। কাদের খান বললেন, স্যার আমাকে কি সঙ্গে নিয়ে যাবেন? আমার খুব শখ। আপনি যেতে চাইলে অবশ্যই যাবেন। কাদের খান বললেন, স্যার আপনি যে ভূতের বইটা লিখবেন তার নাম ঠিক করেছেন? ভূতের ক খ গ। নামটা বদলাতে হবে স্যার। তসলিমা নাসরিন এই ধরনের নাম ব্যবহার করে নানান কেচ্চা কাহিনী বলেছেন। ভূতের ক খ গ শুনলে সবাই ভাববে ভূতেদের প্রেম লীলা। ভূত বৃত্তান্ত নামটা কেমন? কঠিন নাম, সহজ কিছু দিতে হবে। আচ্ছা, রবীন্দ্রনাথের গান ভেঙে একটা নাম দিলে কেমন হয় স্যার? রবীন্দ্রনাথের একটা গান আছে,
দিনের শেষে ঘুমের দেশে। আপনি বইটার নাম দিন দিনের শেষে ভূতের দেশে। সানাউল্লাহ বললেন, নামটা খারাপ না। কাদের খান বললেন, স্যার এই বই আমরা ছাপব, আপনি আর কাউকে দিতে পারবেন না। 5,000 টাকা দিচ্ছি স্যার, রয়্যালটির অ্যাডভান্স। আপনি না বললে শুনব না। সানাউল্লাহ রয়্যালটির 5,000 টাকা দিয়ে একটা ভিসিডি প্লেয়ার কিনলেন। সন্ধ্যার পর তেমন কিছু করার থাকে না, হোমরু ডমরুকে নিয়ে হিন্দি ছবি দেখা যেতে পারে। শুধু মানুষের বিনোদন দেখলে চলবে না, ভূতের বিনোদনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। পশু পাখি কীটপতঙ্গ সবার বিনোদন দরকার। ভিসিডি প্লেয়ারের সঙ্গে তিনি মেড ইন আমেরিকার 2টা এ সাইজ ব্যাটারিও কিনলেন। হামিদকে হাসপাতালে দেখতে যাওয়া দরকার, খালি হাতে যাওয়া ঠিক না। আগে রোগী দেখতে হরলিক্সের কৌটা নিয়ে যাবার নিয়ম ছিল। কলেজে পড়ার সময় তার একবার জন্ডিস হয়েছিল, তার আত্মীয় স্বজনরা সবাই হরলিক্সের কৌটা নিয়ে তাকে দেখতে এসেছিলেন। সেবার সর্বমোট 19টা হরলিক্সের কৌটা পেয়েছিলেন। এখন বাংলাদেশ বদলেছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এখন আর হরলিক্সের কৌটা নিয়ে যাওয়া যায় না, ব্যাটারি নিয়ে যাওয়া যায়। মেড ইন আমেরিকা ব্যাটারির প্রতি হামিদ যথেষ্ট আগ্রহী ছিল। ব্যাটারি খাওয়া না খাওয়া পরের কথা, ব্যাটারি পেয়ে এসে খুশি হবে তা ধরে নেওয়া যায়। সানাউল্লাহ 2টা বর্ণমালার বই কিনলেন। ভূত ছানাদের বর্ণমালা শিক্ষা দেওয়ার ব্যবস্থা। শিক্ষার ব্যাপারে ভূতেরা কতটুকু আগ্রহী তিনি জানেন না, ওদের শেখাতে হবে কায়দা করে। তিনি রফিককে শেখাবেন, তাই দেখে দেখে ওরাও শিখবে। অনেকটা ঝিকে মেরে বউকে শেখানো টাইপ। তিনি নিজের জন্য 300 পাতার চামড়ার বাঁধানো খাতা এবং 1 ডজন বল পয়েন্ট কিনলেন। ভূত বিষয়ক গ্রন্থ লিখে শেষ করতে হবে। অ্যাডভান্স টাকা নেওয়া হয়ে গেছে, এখন আর কাজ ফেলে রাখা ঠিক না। দৈনিক 10 পাতা করে লিখলেও 300 পাতা লিখতে 30 দিন লাগবে, 1 মাসের ধাক্কা। ক্লিনিকে হামিদ আধমরার মতো পড়ে আছে, তাকে স্যালাইন দেয়া হচ্ছে। হামিদের 2 জন ক্যাডার প্লাস্টিকের চেয়ার পেতে কামরার বাইরে বসা। দুনিয়ার আত্মীয় স্বজন যেন ভিড় না করে সেই ব্যবস্থা। যে রোগী দেখতে যাবে সে ঘড়ি ধরে 2 মিনিট থাকবে। 2 মিনিটের বেশি কেউ থাকলে তাকে ঘাড় ধরে বের করে দেয়া হবে। ক্যাডারদের একজনের চেহারা বাঁদরের মতো, কথাবার্তাও বাঁদরের মতো কিঁচকিচ করে বলে। সে বলে, স্যার হাতে ঘড়ি আছে? সানাউল্লাহ বললেন, না। অসুবিধা নাই, আমাকে সঙ্গে ঘড়ি আছে, 2 মিনিট টাইম। আমরা আউট বললেই দ্রুত বের হয়ে যাবেন। ওস্তাদের অবস্থা খুবই খারাপ, তারে বিরক্ত করা ডাক্তারের নিষেধ আছে। ওস্তাদ কাউরে চিনতে পারতেছেন না, আপনারাও চিনতে পারবেন না। নিজের পরিচয় দেওয়ার জন্য ব্যস্ত হবেন না, বুঝছেন? জি। যান, ঢুকে যান। সানাউল্লাহ ঢুকে পড়লেন। হামিদ বিছানায় শোয়া, সানাউল্লাহকে দেখে মাথা তুললেন। সানাউল্লাহ বললেন, আপনার জন্য মেড ইন আমেরিকা ব্যাটারি নিয়ে এসেছি। হামিদ বললেন, এখন খাবো? সেটা আপনার বিবেচনা। আপনি কি চিনেছেন? না, তবে তোমার পিতার নাম জানি, বাবা আদম। হয়েছে? জি হয়েছে। একটা ব্যাটারির খোসা খুলে দাও, খেয়ে ফেলি। ডাক্তাররা দেখলে খেতে দেবে না। ভালো কথা। ডেট অফ এক্সপায়ারি দেখে এনেছ? হ্যাঁ। সানাউল্লাহর রোগীর পাশে রাখা ফলের প্লেট থেকে ছুরি নিয়ে অতি দ্রুত ব্যাটারির খোসা ছাড়িয়ে রোগীকে খাইয়ে দিলেন। হামিদ বললেন, এটার টেস্ট অনেক ভালো। আমেরিকা বলে কথা, একটা দেশ তো আর খামোখা এত বড় হয় না, কি বলো? অবশ্যই। ওই ব্যাটারিটা আমার বালিশের নিচে রেখে দাও, সুযোগ বুঝে খেয়ে ফেলব। সানাউল্লাহ বললেন, আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। একজনকে জনসমক্ষে চড়থাপ্পড় দিতে হবে আর কানে ধরে ঘোরাতে হবে। হামিদ বললেন, কোনো ব্যাপারই না। তার নাম, কোথায় থাকে, কখন পাওয়া যাবে সব লিখে ব্যাটারির সঙ্গে আমার বালিশের নিচে রেখে যাও। ও, তোমার নাম মনে পড়েছে। তুমি জাবিন মার বাবা। তোমার নাম সানাউল্লাহ। আমেরিকান ব্যাটারির গুণাগুণ দেখেছ, খাওয়া মাত্র অ্যাকশন। সানাউল্লাহর নাম ঠিকানা লিখে বালিশের নিচে রাখলেন। বাইরে থেকে বান্দরটা বলল, আউট, 2 মিনিটের বেশি হয়ে গেছে। সানাউল্লাহ দ্রুত বের হয়ে এলেন। রাত 10টা, ভিসিডিতে ছবি চলছে। ছবির নাম গজনী। বিরাট মারামারি কাটাকাটি। রফিক হাঁ করে দেখছে। রফিকের পাশেই হুমরু ডমরু।
রফিক এই দুই ভাই বোনকে দেখতে পাচ্ছে না, তবে সানাউল্লাহ দেখতে পাচ্ছেন। ছবির দিকে সানাউল্লাহর কোনো নজর নেই। তিনি খাতা নিয়ে বসেছেন। প্রথম পাতায় বড় বড় করে লিখলেন, সানাউল্লাহ প্রণীত দিনের শেষে ভূতের দেশে, ভূত বিষয়ক যাবতীয় তথ্যের প্রামাণ্য সংকলন। ক্রমাগত টেলিফোন বাজছে, নিশ্চয়ই জামিনের টেলিফোন। তিনি টেলিফোন ধরলেন না, জরুরি লেখা নিয়ে বসেছেন। এখন কথা চালাচালির সময় না। টেলিফোন বেজেই যাচ্ছে। তিনি মহা বিরক্ত হয়ে সেট হাতে নিলেন। বাবা, বাবা, রাতে তোমার টেলিফোন করার কথা, তুমি টেলিফোন করনি কেন? মারে, অসম্ভব ব্যস্ত, এত ব্যস্ত যে মাঝে মাঝে নিঃশ্বাস ফেলতেও ভুলে যাচ্ছি। কি নিয়ে ব্যস্ত? ভূতেদের নিয়ে একটা গবেষণামূলক বই লিখছি। বইয়ের প্রকাশকও ঠিক হয়ে গেছে, মনোয়ারা পাবলিকেশন হাউস। মনোয়ারা হচ্ছে প্রকাশক কাদের সাহেবের স্ত্রী। বছর 2 আগে ভদ্রমহিলা মারা গেছেন। কাদের সাহেব স্ত্রী ভক্ত মানুষ তো, তিনি স্ত্রীর নামে পাবলিকেশনসের নাম দিয়েছেন। আগে নাম ছিল স্বাধীন পাবলিকেশনস লিমিটেড। জামিন বললেন, হড়বড় করে এসব কি বলছো? আগে তো তুমি এত কথা বলতে না, তোমার সমস্যা কি? সানাউল্লাহ বললেন, লেখকদের যেই সমস্যা আমারও সেই সমস্যাই হচ্ছে। মাথার ভেতর লেখা ঘুরপাক খাচ্ছে তো, এই কারণে বলছি। কতক্ষণ ধরে বলছি তা অবান্তর হয়ে দাঁড়ায়। আমার বইটার নাম দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ। এটা একটা আশার কথা। রবীন্দ্রনাথ কিভাবে নাম দিবেন? তিনি কি বেঁচে আছেন নাকি? তার মতো মহাপুরুষদের তো মৃত্যু নেই রে মা। যে কারণে তিনি নিজেই নিজের মৃত্যু সম্পর্কে বলেছিলেন, এনেছিলে সাথে তুমি মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। বাবা, তুমি তোমার জামাইয়ের সঙ্গে কথা বলো, আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। নাও ধরো। সানাউল্লাহ অস্বস্তির সঙ্গে টেলিফোন ধরলেন। জাবিনের বরকে তিনি সামান্য ভয় পান। শ্বশুর হয়ে জামাইকে ভয় পাওয়া অত্যন্ত হাস্যকর ব্যাপার। মানব জীবন হল হাস্যকর ঘটনাবলীর সমষ্টি। বাবা কেমন আছেন? ভালো। আপনার জন্য একটা সুসংবাদ আছে, বলবো? বলো। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনের জন্য আপনার যেসব কাগজপত্র জমা দেওয়া হয়েছিল সেখানে কিছু সমস্যা ছিল, তারপরে আপনি ইমিগ্রেশন পেয়ে গেছেন। ও বাবা, কংগ্রেচুলেশনস। বাকি জীবন আপনি অতি সুসভ্য এক দেশে থাকবেন, ক্যাঙ্গারু দেখবেন। সানাউল্লাহ বললেন, আগামী মাসের 27 তারিখের মধ্যে আপনাকে চলে আসতে হবে। আমি জানি আপনি নিজে থেকে আসবেন না, কাজেই আমি এসে আপনাকে নিয়ে যাব, ঠিক আছে বাবা? হ্যাঁ। ঢাকায় আপনার যে জায়গাটা আছে 5 কাঠা না? জায়গাটা তো মোটামুটি প্রাইম লোকেশনে। আমরা একটা ডেভেলপারকে দিয়ে দিব, তারা মাল্টি স্টোরির অ্যাপার্টমেন্ট বানাবে। 2টা থাকবে আপনার নামে। দেশে যখন বেড়াতে আসবেন তখন নিজের অ্যাপার্টমেন্টে উঠবেন। সানাউল্লাহ বললেন, একটা সমস্যা আছে। কী সমস্যা? আমার বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ আছে, ডেভেলপারকে দিলে তো তার কাঁঠাল গাছটা কেটে ফেলবে, তখন ভূতের বাচ্চা 2টা যাবে কোথায়? ওরা তো কাঁঠাল গাছেই থাকে। বাবা, আমি তো নিজেই আসছি, তখন এই কাঁঠাল গাছ, গাছের ভূত, এইসব নিয়ে ডিটেল কথা হবে। গুড নাইট। গুড নাইট। সানাউল্লাহ লেখায় মন দেবার চেষ্টা করছেন, মন বসছে না। নিজের দেশ ফেলে ছাতার অস্ট্রেলিয়ায় গিয়ে থাকতে হবে, ক্যাঙ্গারু দেখতে হবে। দেখার মতো কি আছে এই জন্তুটার ভেতর? এত বড় জন্তু ব্যাঙের মতো লাফিয়ে চলে। ভিসিডিতে ছবি শেষ হয়েছে। রফিক ঘুমুতে চলে গেছে। সানাউল্লাহ ডাকলেন, হোমরু। হোমরুর সঙ্গে সঙ্গে জবাব দিল, জি। তোদের নিয়ে গবেষণামূলক বই লিখছি, তোরা সাহায্য না করলে পারবো না রে। আমার হাতে সময় কম, আমাকে চলে যেতে হবে অস্ট্রেলিয়ায়, ক্যাঙ্গারু দেখতে হবে। যাই হোক, তোরা রেস্ট নে, আমি বইয়ের ইন্ট্রোডাকশনটা লিখে ফেলি। পত্রিকার প্রথম পাতায় খবর, ডাক্তারের চেম্বারে সন্ত্রাসী হামলা। হামলায় ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এবং 3 জন রোগী গুরুতর আহত, ব্যাপক ভাঙচুর। সানাউল্লাহ খবর পড়ে আনন্দ পেলেন। হামিদ স্মৃতিভ্রষ্ট হয়েও কাজকর্ম চালাতে পারছে, এটা আশার কথা। তিনি খবরের কাগজ সঙ্গে নিয়ে আবু করিমের বাড়িতে উপস্থিত হলেন। পত্রিকা বন্ধুর সামনে মেলে বললেন, খবর পড়েছ? আবু করিম বললেন, পড়েছি, এই দেশে বাস করা যাবে না।
ডাক্তারের চেম্বারে সন্ত্রাসী হামলা, চিন্তা করা যায়? সব ছেড়ে ছুড়ে বনে চলে যেতে ইচ্ছে করে। তোমার করে না? সানাউল্লাহ জবাব দিলেন না। তার কাছে এখন মনে হচ্ছে সন্ত্রাসী হামলার পুরো ব্যাপারটা চেপে যাওয়াই ভালো। ডাক্তার আবু করিম বললেন, তোমার ব্যাপারটা কি বলো তো? 7 দিন হয়ে গেছে, কোনো খোঁজ নেই। এদিকে একটা নতুন প্রিপারেশন রেডি করেছি, টেস্ট আর নেই। প্রিপারেশনটা কি? ভাতের আচার। ভাতের আচার হয় নাকি? হওয়ালেই হয়। সারা পৃথিবীতে ভাত দিয়ে অনেক কিছু হয়। জাপানিরা বানায় রাইস ওয়াইন, চাইনিজরা বানায় রাইস টি, কোরিয়ানরা ভাতের সঙ্গে শূকরের চর্বি মিশিয়ে ফার্মেন্ট করে কি যেন বানায়, নববর্ষে খায়, নামটা ভুলে গেছি। ভাতের আচারটা কিভাবে বানিয়েছ? আবু করিম বললেন, শিলপাটায় ভাত পিষে মন্ডের মতো করেছি, তারপর মার্বেলের মতো গুলি বানিয়ে রোদে শুকিয়েছি। এদিকে তেঁতুলের রস, আস্ত অড়বড়ই, আস্ত আমলকি, আমচুর, শুকনামরিচ, 5 ফোড়ন এসব দিয়ে জাল করে ঘন সেমি সলিড বস্তু তৈরি করেছি। তার ভেতর ভাতের মার্বেল ছেড়ে দিয়ে রোদে শুকিয়েছি। সানাউল্লাহ বললেন, শুনে তো অসাধারণ লাগছে। আবু করিম বললেন, একটা ভয় ছিল ভাতের মার্বেলের ভেতর রস ঢুকবে কিনা। রস ঢুকেছে, এক্ষুনি আনছি, খেয়ে দেখো। সানাউল্লাহ ভাতের মার্বেল আস্ত একটা মুখের ভেতর ঢুকালেন এবং কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেলেন। আবু করিম আগ্রহের সঙ্গে বললেন, কেমন বুঝছ? এতই সুস্বাদু যে খেয়ে ফেলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে বাকি জীবন মুখে নিয়ে বসে থাকি। আবু করিম বললেন, এটার প্রিপারেশনই মুখে নিয়ে বসে থাকার প্রিপারেশন। আস্তে আস্তে ভাতের গোল্লা থেকে রস বের হবে। অসাধারণ, পেটেন্ট করে ফেলা উচিত। পেটেন্ট না করলে অন্য কেউ প্রচার করে ফেলতে পারে। দেখা যাবে চ্যানেলের রান্নার অনুষ্ঠানে কেকা ফেরদৌসি ভাতের আচারের রেসিপি দিয়ে দিচ্ছেন। আবু করিম বললেন, তাহলে তো চিন্তার বিষয়। পেটেন্ট অফিসে খোঁজ নেওয়া উচিত আচারের পেটেন্ট হয় কিনা। আন্তর্জাতিক কোনো পেটেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করা দরকার। কষ্ট করে একটা জিনিস বানালাম, দেখা গেল জাপানিরা বাজারে ছেড়ে দিল, নাম দিল ক্যাও ম্যাও। কোটি কোটি ডলারের বিজনেস হাতছাড়া হয়ে গেল। সানাউল্লাহ বললেন, আচারের নতুন কি প্রজেক্ট হাতে নিয়েছ? নেশাখোরদের জন্যে তামাকের একটা আচার বানিয়েছি। যারা জর্দা, সিগারেট, গাঁজা এইসব খায় তাদের জন্যে। এই জিনিস বাজারে ছাড়া ঠিক হবে না। দেখা যাবে এই আচার খেয়েই সবাই নেশা করছে। আচারটা বানিয়েছ কি করে? তামাক পাতা, চা পাতা আর গাঁজা গাছের পাতার সঙ্গে ভিনেগার আর সৈন্ধব লবণের প্রিপারেশন। এর সঙ্গে সমপরিমাণ কাগজি লেবুর রস দিয়েছি, একটা আস্ত বোম্বাই মরিচ ছেড়ে দিয়েছি। খেয়ে দেখেছ? 1 চামচ খেয়ে মাথা ঘুরে পড়ে গেছি। 2 বোতল বানিয়েছিলাম। একটা বোতল তুমি নিয়ে যেও, তবে না খাওয়াই ভালো। সব আবিষ্কার তো আর সমাজের জন্য মঙ্গলজনক হয় না। যেমন অ্যাটম বোমা। এই বোমা সমাজের কোনো উপকার করেনি, ধ্বংসযজ্ঞ বয়ে এনেছে। তোমার এই আচারের নাম কি দিয়েছ? বোমা আচার। নাম ভালো হয়েছে, তবে রবি ঠাকুরের কাছ থেকে নাম ধার নিলে ভালো হতো। বিশ্বকবির নামের সঙ্গে আচারের নাম যুক্ত থাকত। আবু করিম বললেন, আচার নিয়ে তার কোনো কবিতা আছে নাকি? আছে নিশ্চয়ই। এত লিখেছেন, আচার নিয়ে কিছু লিখবেন না তা তো হতেই পারে না। আমার অবশ্য জানা নেই, রবীন্দ্র ভক্তদের কাছ থেকে খোঁজ নিতে হবে। তবে আমসত্ত্ব নিয়ে কবিতা যেহেতু আছে, আচার নিয়েও থাকার কথা। আমসত্ত্ব নিয়ে কবিতা আছে? বলো কি? কি কবিতা? আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া পাতে। আবু করিম বললেন, পিঁপড়া কেঁদে যাচ্ছে এই ব্যাপারটা বুঝলাম না। পিঁপড়া কেন কাঁদবে? আমি নিজেও বুঝতে পারছি না। কবিগুরু বেঁচে থাকলে জিজ্ঞেস করতাম। উনি মারা গিয়ে সাহিত্যের ক্ষতি তো করেছেনই, আরও অনেক ক্ষতি করেছেন। নতুন নাম পাওয়া যাচ্ছে না। উনি বেঁচে থাকলে মোবাইল টেলিফোনে আচারের নাম জানতে চেয়ে SMS পাঠাতাম, উনি সঙ্গে সঙ্গে নাম দিয়ে দিতেন। আবু করিম বললেন, তোমার কাছ থেকে রবীন্দ্রনাথের আমসত্ত্বের কবিতাটা শোনার পর থেকে অন্য একটা আচারের আইডিয়া মাথায় ঘুরছে। বানানো ঠিক হবে কিনা বুঝতে পারছি না। কি আইডিয়া? পিঁপড়ার আচার। বলো কি? আবু করিম বিরক্ত হয়ে বললেন, বলো কি বলে চেঁচিয়ে ওঠার কিছু নেই। পিঁপড়ে আপনার সবসময় খাচ্ছি, চিনির সঙ্গে খাচ্ছি, চায়ের সঙ্গে খাচ্ছি।
পিঁপড়ার শরীরে একটা অ্যাসিড আছে, অ্যাসিডের নাম ফর্মিক অ্যাসিড। এই অ্যাসিডের কারণে পিঁপড়ার স্বাদ হবে টক। বাইরে থেকে কিছু টক দেয়া হবে এবং কবিগুরুর নামে এই আচারের নাম হবে পিপিলিকা ক্রন্দন। পিপিলিকা ক্রন্দন? হ্যাঁ, পিপিলিকা ক্রন্দন। এবং আচারের বোতলে কবিগুরুর ছবি থাকবে। ছবির নিচে থাকবে এই আচারের রেসিপি কবিগুরুর রচনা থেকে প্রাপ্ত। সানাউল্লাহ বললেন, রবীন্দ্র ভক্তরা রাগ করতে পারেন। আবু করিম বিরক্ত গলায় বললেন, রবীন্দ্রনাথ কি শুধু রবীন্দ্র ভক্তদের সম্পত্তি? উনি সবার সম্পত্তি। পিঁপড়ার আচারের বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই বিষয়ে আর কথা বলবে না। অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইলে বলো। সানাউল্লাহ বললেন, একটা বই লেখার বিষয়ে তোমার সঙ্গে পরামর্শ ছিল। আবু করিম অবাক হয়ে বললেন, বই লিখছ নাকি? শুরু করে দিয়েছি, 4 পৃষ্ঠার মতো লেখা হয়ে গেছে। বিষয় কি? সানাউল্লাহ ইতস্তত করে বললেন, ভূত বিষয়ক একটা বই। যে 4 পৃষ্ঠা লিখেছি সঙ্গে করে নিয়ে এসেছি, পড়লেই বুঝবে। সানাউল্লাহ পাঞ্জাবির পকেট থেকে লেখা বের করলেন। আবু করিম সঙ্গে সঙ্গে লেখা পড়া শুরু করলেন। দিনের শেষে ভূতের দেশে। ভূত আমাদের ঐতিহ্যের অংশ। বাংলাদেশের ছেলেমেয়েদের বেড়ে ওঠার প্রক্রিয়ার সঙ্গে ভূত যুক্ত। বাংলা ভাষায় ভূত উঠে এসেছে বাগধারায়, যেমন ভূতের মুখে রামনাম, সর্ষের ভেতর ভূত ইত্যাদি। দুঃখ এবং পরিতাপের বিষয় এই যে ভূত বিষয়ে আমাদের সম্যক কোনো জ্ঞান নেই। এই পর্যন্ত পড়ি আবু করিম বললেন, তোমার সমস্যাটা কি? তুমি কি মানসিকভাবে অসুস্থ? সানাউল্লাহ বললেন, বুঝতে পারছি না, হতে পারে। আবু করিম বললেন, মানসিক রোগী ছাড়া আর কারো পক্ষে ভূত নিয়ে গবেষণাধর্মী বই লেখা সম্ভব না। কারণ ভূত কোনো গবেষণার বিষয় না। কেউ কোনোদিন ভূত দেখেনি, তুমি নিজেও দেখনি। বলো, দেখেছ? সানাউল্লাহ ক্ষীণ গলায় বললেন, আবু করিম বললেন, মানে দেখেছ ভূত? দেখেছি। কোথায় দেখেছ? বাঁশঝাড়ে? 2টা ভূতের বাচ্চা আমার সঙ্গে বেশ কিছুদিন ধরে বাস করছে। একজনের নাম হোমরু, আরেকজনের নাম ডোমরু। এরা ভাই বোন। এরা এখনো তোমার বাসায় আছে? আছে। আমি গেলে দেখতে পাবো? রাতে গেলে দেখতে পাবে, দিনে ওরা ঘুমায়। দেহধারী হয় না বলে দিনে দেখা যায় না। ওরা আবার তোমার আচারের মহাভক্ত। আমিষ আচারের বোতলটা তো চেটে পুটে খেয়েছে। ভূত আচার খায়? খায়, আর অনেক কিছু খায়। ব্যাটারি খায়, মধু খায়, তবে সলিড কিছু খায় না। ব্যাটারির কার্বন দণ্ডটা খায় না। আবু করিম আবার পড়া শুরু করলেন। মানুষ মরলেই কি ভূত হয়, নাকি ভূত সম্পূর্ণ ভিন্ন এক প্রজাতি? মানুষের যেমন জন্ম মৃত্যু আছে, ভূতেদেরও কি আছে? তারা কি বংশবৃদ্ধি করে? মহামতি ডারউইন প্রমাণ করেছেন সিলেক্টিভ এভলিউশনের মাধ্যমে মানবজাতি পৃথিবীতে এসেছে। ভূতেদের ক্ষেত্রে এই তথ্য কি সত্য? মানুষের সঙ্গে ভূতের কোন কোন ক্ষেত্রে প্রভেদ? তারা কি আহার গ্রহণ করে? মানুষ যেমন রাজনীতি বিষয়ে আসক্ত, তারাও কি তাই? তাদের মধ্যেও কি বিএনপি, আওয়ামী লীগ, কথা প্রসঙ্গে বলছি, এসব আছে? তাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন? আমাদের যেমন উচ্চতর শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় আছে, তাদেরও কি আছে? তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কি লাল দল, নীল দল, সাদা দলে বিভক্ত? তাদের ছাত্র রাজনীতির অবস্থা কি? মানুষদের যেমন মৃত্যু আছে, ভূতেদেরও কি আছে? মৃত্যুর পর তারা কোথায় যায়? বিখ্যাত লেখক পরশুরামের একটি লেখায় পড়েছি, মৃত্যুর পর ভূতেরা মার্বেল হয়ে যায়। পরশুরাম সাহেবের ভালো নাম রাজশেখর বসু। তিনি চলন্তিকা নামক ডিকশনারির প্রবক্তা। শিক্ষাগত জীবনে তিনি রসায়ন শাস্ত্রে এমএসসি। তার মতো একজন বিদগ্ধ ব্যক্তিত্ব কিভাবে বলেন মৃত্যুর পর ভূত মার্বেল হয়ে যায়, তা আমার চিন্তার বাইরে। যাই হোক, ভূত বিষয়ের সমস্ত প্রাপ্ত ধারণা দূর করবার জন্যেই আমি লেখনী হাতে নিয়েছি। প্রথম মুদ্রণে কিছু তথ্যগত ভুল হয়তো থাকবে, দ্বিতীয় মুদ্রণের সমস্ত ভুলভ্রান্তি দূর করা হবে। আবু করিম খাতা বন্ধ করে বললেন, তোমার কাজের ছেলে রফিক ফিরে এসেছে বলেছিলে, সে কি আছে না আবারও চুরি করে ভেগেছে? সে এখনো আছে। তাকে রাতে রান্না করতে বলবে। আজ রাতে আমি তোমার সঙ্গে ডিনার করব। আচ্ছা, ভালো কথা। তোমার ওই কাজের ছেলে রফিক, সেও কি ভূত ভাই বোনকে দেখে, নাকি তুমি একাই দেখো?
রফিক ব্যাপারটা খেয়াল করছে না, আর হোমরু ডোমরু চাচ্ছে না সবাই তাদের বিষয়টা জানুক। তবে তুমি যদি যাও অবশ্যই ওদের দেখবে, ওরা তোমার ভক্ত, তোমার বানানো আমিষ আচার খেয়েছে তো। তাছাড়া আমি ওদের তোমার কথা বলে রাখব। আবু করিম বললেন, তোমার বিষয়ে আমি অত্যন্ত চিন্তিত বোধ করছি। যাই হোক, আজ রাতেই সব ফয়সালা হবে। এখন বাসায় চলে যাও। আমাকে ঠান্ডা মাথায় পিপিলিকা ক্রন্দন নিয়ে চিন্তা করতে দাও। গোটা 50 পিঁপড়া পাওয়া গেলে সন্ধ্যার মধ্যে পিঁপড়ার আচার বানিয়ে ফেলতে পারতাম। পিঁপড়া আবার দুরকম, লাল পিঁপড়া, কালো পিঁপড়া। কোন পিঁপড়ায় আচার ভালো হয় তাও তো বুঝতে পারছি না। ভালো দুশ্চিন্তায় পড়েছি। সানাউল্লাহ রাতে খাবারের ভালো আয়োজন করলেন। আবু করিমের পছন্দ খিচুড়ি এবং বেগুন ভাজি, সঙ্গে খাঁটি ঘি 2 চামচ। তিনি নিরামিষাশী। খিচুড়ি, বেগুন ভাজি এবং ঘিয়ের ব্যবস্থা করলেন। সঙ্গে ডিমের ঝোল করা হল। আবু করিম ডিম না খেলেও ডিমের ঝোল বা গরুর মাংসের ঝোল খান। হোমরুর সঙ্গে অতিথি প্রসঙ্গে আলাপ করলেন। তাকেও যথেষ্ট উৎসাহী মনে হল। শুধু ডমরু বলল, বাবা, উনার সামনে যাব না, আমার লজ্জা করে। সানাউল্লাহ বললেন, লজ্জা না মা, শব্দটা হচ্ছে লজ্জা। বলো লজ্জা করে। বলবো না, আমি বলবো না। সানাউল্লাহ বললেন, তোমরা যখন ভূতেদের ভাষায় কথা বলবে তখন তোমাদের মতো বলো। মানুষের ভাষায় কথা বললে প্রমিত বাংলা উচ্চারণ করতে হবে, এবং নাকি উচ্চারণ করাই যাবে না। তোমার ভাই হোমডুকে দেখো না, সে তো নাকে কোনো কথাই বলে না। হোমডু বলল, যে বেড়াতে আসবে তাকে কি ডাকব? স্যার ডাকবে। উনি একজন বিশিষ্ট চিকিৎসক এবং আচার উদ্ভাবক। আচার জগতের মুকুটহীন সম্রাট বললেও কম বলা হয়। এখন নতুন এক আচার বানানোর চেষ্টায় আছেন। শেষ পর্যন্ত যদি বানাতে পারেন হইচই পড়ে যাবে। পিঁপড়ার আচার, নাম পিপিলিকা ক্রন্দন। আমাদের দেশে এই আচার চলবে না, তবে চাইনিজরা হামলে পড়বে। টনকে টন সাপ্লাই যাবে। ভালো কথা হোমডু, চায়নায় ভূত আছে? জানি না তো। নাকচাপা কোনো চাইনিজ ভূতকে দেখনি কখনো? না। তোমরা বলতে পারবে না, তোমাদের বাবা মা অবশ্যই পারবেন, তাদের জিজ্ঞেস করতে হবে। ভূপর্যটক ভূত থাকার কথা, হিউম্যান সাং টাইপ। হোমডু, জামা জুতো পরে রেডি হয়ে থাকো। আমার বন্ধু ঘরে ঢুকা মাত্র ভূতেদের ভাষায় বলবে, ভূত সমাজের পক্ষ থেকে আমার সালাম গ্রহণ করুন। ভূতেদের ভাষায় এটা কি হবে? হোমডু বলল, কিউইং। সানাউল্লাহ মুগ্ধ গলায় বললেন, এত বড় একটা সেন্টেন্স এক শব্দে শেষ? ভেরি ইন্টারেস্টিং। আমি আপনাকে দেখে বিরক্ত হয়েছি, এটা কি হবে? হোমডু বলল, একটা ই কম হবে। আপনাকে দেখে রাগ লাগছে, এর আরেকটা ই কম হবে। সানাউল্লাহ বললেন, আর যদি সবগুলো ই ফেলে দিই, যদি বলি কিউ, তার মানে কি? এর মানে বন্ধু। সানাউল্লাহ বললেন, অসাধারণ। আমার বন্ধু ঘরে ঢোকা মাত্র আমি বলবো কিউ, আর তুমি বলবে কিউই। সে শুরুতেই যাবে ভড়কে। সানাউল্লাহ বন্ধুকে ভড়কাবার সুযোগ পেলেন না। রাত 10টায় আবু করিমের ড্রাইভার এসে বলল, স্যার আসতে পারবেন না। তিনি মহাখালী কলেরা হাসপাতালে ভর্তি হয়েছেন। তার বমি এবং দাস্ত হচ্ছে। পিঁপড়ার একটা আচার বানিয়েছিলেন, সেই আচার তরকারির চামচে 1 চামচ খাবার পর থেকে এই অবস্থা। আমাকেও খেতে বলেছিলেন, আমি খেতে গিয়েও শেষ মুহূর্তে খাই নাই। স্যার, আমার উপর ময় মুরব্বির দোয়া আছে। সানাউল্লাহ বললেন, আমি এক্ষুনি বন্ধুকে দেখতে যাচ্ছি, হোমডুকেও সঙ্গে নেব। এই হোমডু, রেডি হয়ে যাও। ড্রাইভার অবাক হয়ে বললেন, কার সঙ্গে কথা বলেন স্যার? সানাউল্লাহ বললেন, একটা ভূতের বাচ্চা বিপদে পড়ে আমার আশ্রয়ে আছে, তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আমি তো কিছু দেখতেছি না। দেহ ধারণ করে না বলেই দেখছো না, দেহ ধারণ করলেই দেখবে। তোমার সঙ্গে গাড়ি আছে না? নিয়ে চলো। আপনার হাসপাতালে যাওয়া ঠিক হবে না স্যার। কেন? স্যারের অসুখের খবর পেয়ে শায়লা ম্যাডাম হাসপাতালে এসছেন, তিনি রাতে থাকবেন। আপনাকে দেখলে শায়লা ম্যাডাম রাগারাগি করবেন। ম্যাডামের ধারণা আপনি স্যারকে পাগল বানিয়েছেন। বলো কি? জি স্যার, ম্যাডাম সবসময় এই কথা বলেন। তাছাড়া ম্যাডামের মন মেজাজ এখন খুবই খারাপ। সন্ত্রাসীরা তার চেম্বারে হামলা করেছিল, কাগজ উঠেছে, পড়েছেন নিশ্চয়ই। স্যার, আমি এখন যাই। রাত অনেক হয়েছে। রফিক হিন্দির ছবি দেখছে। রফিকের পেছনে গা ঘেঁষে বসেছে হোমরু এবং ডমরু।
এরা দেহ ধারণ করেনি বলে রফিক তাদের দেখতে পাচ্ছে না। সানাউল্লাহ ভূতের লেখা নিয়ে বসেছেন। আজকের রচনার বিষয় ভূতের ভাষা। তিনি লিখছেন, ভূতেদের নিজস্ব ভাষা আছে, ব্যাকরণ আছে, তবে অত্যন্ত পরিতাপের বিষয় তাদের কোনো বর্ণমালা নেই। পৃথিবীর আদিবাসী মানবগোষ্ঠীর সঙ্গে তাদের মিল লক্ষণীয়। অনেক আদিবাসীদের ভাষা আছে কিন্তু বর্ণমালা নেই, যেমন আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসী জারোয়া সেন্টিনেলিজ। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা সানাউল্লাহর মহাবিপদ। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।